শিরোনামহীন অনুভূতি পর্ব ১৪। পূর্ণতা অপার সুখানুভূতি বয়ে আনে। নিজের প্রিয় মানুষটাকে নিজের করে পেয়ে যাওয়ার অনুভূতি কতটা সুন্দর সেটা কেবল একজন অপেক্ষামান মানুষই বোঝে। পরিশেষে ইস্তিরাজের অপেক্ষার অবসান ঘটিয়ে ৩ কবুলের স্বীকারোক্তি জপে জানা নামক সুখ পাখি তার বক্ষ পিঞ্জরায় আবদ্ধ হলো। প্রিয় মানুষকে পেয়ে যাওয়ার সীমাহীন আনন্দে ইস্তিরাজ স্তব্ধ হয়ে যায় রীতিমতো। কবুল বলার পর রেজিস্ট্রি পেপারে সাইন করার সময় তার হাত কেঁপে উঠেছিল ক্ষণে ক্ষণে। মস্তিষ্ক ঘোষিত প্রাপ্তির আনন্দে বুকের ভেতর অনুভূতির আলোড়ন সৃষ্টি হয়। সাইন করার পর অতিশয় আনন্দে চকচক করতে থাকা চোখ দুটো মেঝেতে নিবদ্ধ করে চুপচাপ বসে থাকে কেবল। ইস্তিরাজের অনুভূতির তীব্রতা টের পেতেই শানের ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। পাশে দাঁড়ানো প্রিমাকে আরেকটু নিবিড়ভাবে নিজের সাথে জড়িয়ে নিয়ে ফিসফিসিয়ে বলে, একসাথে ভীষণ সুন্দর লাগছে না ওদের? কালিমালিপ্ত চোখ দুটো তাদের দিকে নিক্ষেপ করে প্রিমা ক্লান্ত স্বরে বলে, পূর্ণতার চিত্রায়ন একটু বেশিই সুন্দর লাগে দেখতে। আরশিয়ান পুনরায় হাসে। বহুদিন পর প্রাণোচ্ছল হাসি দেখতে পাওয়া যায় তার মুখে। প্রিমা এক ঝলক দেখে বিড়বিড়িয়ে বলে, মাশাআল্লাহ, নজর না লাগুক। আরশিয়ান শুনল না সেসব। তাদের বিপরীতে দাঁড়িয়ে থাকা তাজরিয়ান এবং মেহেরিমাও হাস্যোজ্জ্বল মুখে তাকিয়ে আছে সদ্য বিবাহিত দাম্পতির দিকে। বাকিরা হাসাহাসি করছে, দুষ্টু কথাবার্তা বলছে। হাসি ঠাট্টার স্বরে ছোট্ট ঘরটা গম গম করছে। আমেজপূর্ণ পরিবেশে খুশির মাত্রা বাড়াতে দুষ্টু মেহেরিমা হাতে ছোট্ট একটা পান্ডা ছাপানো আয়না হাতে এগিয়ে এসে নবদম্পতির সামনে ধরে বলল, রাজভাই, কাকে দেখতে পাচ্ছেন বলুন তো? আয়নাটা বড্ড ছোট, দুজনের সম্পূর্ণ মুখশ্রী দৃশ্যমান হয়নি, তবে চোখাচোখি হয় অনায়াসে। রাজ মুগ্ধ দৃষ্টি নিক্ষেপ করে সংক্ষিপ্ত স্বরে বলে, আমার সুরঞ্জনাকে দেখতে পাচ্ছি। ইস্তিরাজের সংক্ষিপ্ত মন্তব্যে ফারজানার চোখের পাতা সামান্য কেঁপে ওঠে। ইস্তিরাজ স্থির দৃষ্টিতে দেখে সেই দৃশ্যটুকু। ইস্তিরাজের কথায় পুরো ঘরটা উচ্চস্বরে চেঁচিয়ে ওঠার প্রবল শব্দ শোনা যায়। মেহেরিমা নিজেও মুখে হাত রেখে হাসি আটকানোর চেষ্টা করল। অতঃপর ফারজানাকে শোধালো, আপাই, আপনি কাকে দেখতে পাচ্ছেন বলুন তো? ফারজানা প্রশ্নটা শুনে আয়নার দিকে তাকায়। রাজ তখনও তার দিকে অনিমেষ নেত্রে চেয়ে আছে। জানা চোখ সরায় না, বরং রাজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে ধীর স্বরে বলে, আমার একান্ত ব্যক্তিগত মানুষটাকে। আরেক দফা উল্লাসিত প্রতিধ্বনি শোনা যায়। রাজ খানিকটা অবাক হয়। এত সহজ স্বীকারোক্তি সে আশা করেনি। ভালো লাগায় সিক্ত হয় অন্তঃস্থল। ওদের স্বাভাবিক হতে দেখে আরশিয়ান ফাজলামি করে বলে, কিরে বেটা, আমরা নতুন বইয়ের মুখদর্শন করব নাকি? তোর ঘোমটা তোলার অপেক্ষায় বুড়ো হতে হবে মনে হচ্ছে। হাসির রোল পড়ে গোটা ঘরটায়। ইস্তিরাজের বুকটা ধুকপুক করতে শুরু করলো। ফারজানার মুখোমুখি হলে আদেও নিজেকে সামলাতে পারবে কিনা সেটা নিয়ে বড্ড বেশি দ্বিধায় আছে বেচারা। ওদিকে সবার কথা শুনে ফারজানা লজ্জায় গুটিয়ে যায়। দুজনের নির্বিকার প্রতিক্রিয়া দেখে বাকিরা রীতিমতো জোরাজোরি শুরু করে। বাধ্য হয়ে রাজ এগিয়ে এসে ফারজানার সামনে দাঁড়ায়। ফারজানা তখনও বসে আছে। বেচারি কম্পন টের পেয়ে ইস্তিরাজ তার হাত দুটো ধরে তাকে দাঁড় করায়। ফারজানা কাঠ হয়ে দাঁড়িয়ে থাকে। ইস্তিরাজ খানিকক্ষণ অপলকভাবে চেয়ে থাকে। আস্তে ধীরে ফারজানা দোপাট্টার কার্নিশে হাত রাখে। বিষয়টা টের পেতেই ফারজানার সিঁদুর রাঙা নেটের দোপাট্টার ভেতর থেকেই চকিতে চোখ রাখে ইস্তিরাজের মোহনীয় দৃষ্টিতে।
ব্যাস, ইস্তিরাজ হারিয়ে ফেলে ধৈর্য। আলতো করে ঘোমটা তুলে জানার মুখটা নির্মোচন করে খানিকটা ঘনিষ্ঠ হয়ে দাঁড়ায়। অতঃপর হাতের আজালায় ফারজানা দীপ্তিময় মুখটা আগলে নিয়ে কপালে আলতো চুম্বন এঁকে দেয়। বেসামাল রাজ কারো তোয়াক্কা না করে একের পর এক স্পর্শ এঁকে দেয় ফারজানা ছোট্ট মুখশ্রীর সর্বত্রে। বাকিরা হতভম্ব চোখে হেসে ফেলে। প্রিমা দৃশ্য দেখে মুখ লুকায় আরশিয়ানের বাহুতলে। তাজরিয়ান বেচারা বউয়ের চোখে হাত রেখে ধমকে বলে ওঠে, বড় ভাইয়ের পাগলামি দেখতে নেই বউজান, আমি চাই না তুই অল্প বয়সে পেকে যা। মেহেরিমা শেষের কথাটা শুনে রেগে মেগে তাজের পায়ে পাড়া দেয়। তাজরিয়ান ব্যথাতুর শব্দ করে মেহেরিমার চোখ ছেড়ে দিতেই বেচারি কটমট দৃষ্টিতে তার দিকে তাকিয়ে ফিসফিসিয়ে বলে ওঠে, আমার যে অল্প বয়স সেটা সারাদিন মনে থাকলেও রাতে কেন মনে থাকে না আপনার? একদম আমার কাছে আসবেন না তাজ ভাই, নয়তো আপনার কর্মকাণ্ড দেখে আমি অকালপক্ষ হয়ে যাব। তাজরিয়ান ফুঁসে উঠে খ্যাপাটে দৃষ্টিতে তাকায়, যেন বলতে চাইছে, একবার হাতের কাছে পাই অকালপক্ষের শ্রেণীবিভাগ প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেব। মেহেরিমা ডোন্ট কেয়ার ভাব নিয়ে ইস্তিরাজের দিকে তাকায়। বেচারা বউকে জড়িয়ে ধরে নিঃশব্দে কাঁদছে। ফারজানা চোখেও ভিড় করেছে অশ্রুধারা। আবেগঘন মুহূর্তটা কিছুক্ষণ পরই কেটে যায়। রাত হয়েছে অনেক, সকলেই ক্লান্ত মোটামুটি। প্রিমা তো শরীরের সর্বটুকু ভার শানের উপর ছেড়ে দিয়ে কোনো মতে দাঁড়িয়ে আছে। আকস্মিক সিদ্ধান্তটা সুন্দর একটা পরিণতির মাধ্যমে সমাপ্ত হলো। অন্তিম মুহূর্তে সকলে শুভেচ্ছা জানিয়ে বেরিয়ে পড়ল নিজ গন্তব্যের দিকে। তাজ এবং মেহু বেরিয়ে পড়ল চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। রাজ এবং জানা গেল একসাথে। শান এবং প্রিমাও বেরোলো তাদের পরপরই। নিস্তব্ধ রজনী, মধ্যরাত হাওয়ায় রাস্তা বেশ ফাঁকা। মাঝে মাঝে দু একটা দূরপাল্লার যানবাহনের দেখা মিলছে। বাকিরা দ্রুত গতিতে এগিয়ে গেলেও আরশিয়ানের গাড়ি এগিয়ে যাচ্ছে স্লথ গতিতে। রাস্তাটা ভীষণ সুন্দর। আরশিয়ান লক্ষ্য করছে প্রিমা বেশ মনোযোগ দিয়ে আশপাশটা দেখছে। এত রাতে গাড়ি থামিয়ে জায়গাটা এক্সপ্লোর করা পসিবল নয়, বিধায় আরশিয়ান যথাসম্ভব ধীর গতিতে গাড়ি চালাচ্ছে। অসুস্থতার ধকলে বেচারি একদম নেতিয়ে পড়েছে, মুখটা বড্ড শুকনো দেখাচ্ছে। আরশিয়ান ভাবল কালকেই একবার ডক্টরের কাছে যাবে। এক সপ্তাহ পর নর্মাল চেকআপের ডেট হলেও আরশিয়ান ভরসা পাচ্ছে না। অদ্ভুত এক ভয়ে বুক মুচড়ে উঠছে বারংবার। আরেকবার প্রিমার দিকে আর চোখে তাকিয়ে আরশিয়ান ড্রাইভিংয়ে মনোযোগ করল। বাইরের দিকে মনোযোগী হওয়ার ভান করলেও প্রিমা মূলত চোরা দৃষ্টিতে আরশিয়ানের সুদর্শন চেহারাটা অবলোকন করছিল। লোকটা দিন দিন সুন্দর হয়ে যাচ্ছে। আজকে খুশির ঠেলায় একটু বেশি গ্লো করছে বোধহয়। মনে মনে খানেক বকা দিল জিম ট্রেনারকে। এমনিতেই সুঠামদেহির অধিকারী আরশিয়ান। রেগুলার জিম করার ফলে দিনকে দিন আরও বলিষ্ঠ হয়ে উঠছে তার বাহ্যিক অবয়ব। রাস্তায় বের হলে আরশিয়ানের দিকে ঘুরে ফিরে তাকায় মেয়েরা। তার পাশে প্রিমাকে দেখলে আবার চোখ মুখ কুঁচকে ফেলে। সাংঘাতিক রাগ হয় প্রিমার, কিন্তু মুখ ফুটে বলার মতো কিছুই পায় না। এই শ্যামবর্ণের অসম্ভব সুদর্শন মানুষটা রীতিমতো তার অশান্তির কারণ হয়ে যাচ্ছে, অথচ বেডা নির্বিকার। প্রিমার ধ্যান ভাঙে চোখের ওপর তীব্র আলোর ঝালকানি পড়ায়। নিবু নিবু দৃষ্টিতে দেখে একটা ট্রাক তীব্র বেগে ধেয়ে আসছে তাদের দিকে। প্রিমার বুক ধড়ফড়িয়ে ওঠে। আর্তনাদ করার সময়টুকুও পায় না বেচারি। আচমকা গাড়ি টার্ন নেওয়ায় হেলে পড়ে ডান পাশে। অনুভব করে একটা বলিষ্ঠ শরীর আগলে নিয়েছে তাকে, যেন আসন্নবর্তী বিপদ ছুঁতে না পারে তার অস্তিত্ব। পরক্ষণে বিকট শব্দে কেঁপে উঠল আশপাশ। কিছু বুঝে ওঠার আগে শেষ হয়ে যায় সবটা। খানিকক্ষণ পর আতঙ্কিত চোখ মেলে আশেপাশে তাকায় প্রেমা। মস্তিষ্ক কাজ করছিল না একদমই। চোখ বুজে শুকনো ঢোক গিলে শরীরের সাথে লেপ্টে থাকা ভারী শরীরটা আঁকড়ে ধরে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করে। বুকটা ভয়ে মুচড়ে উঠছে তার, শরীরটা থরথর করে কাঁপছে। হঠাৎ শুনতে পেল এক উৎকণ্ঠিত স্বর, প্রেম, প্রেম, ঠিক আছেন আপনি?
আরশিয়ানের অশান্ত স্বর প্রিমাকে স্বস্তি দিল। বড্ড বেশি ভয় পেয়ে গেছিল। মৃত্যু সন্নিকটে দেখলে মানুষ নির্বিকার থাকবে বা কীভাবে? প্রিমাকে নিরুত্তর দেখে শান সরে এসে নিজের সিটে বসে পুনরায় অধৈর্য কণ্ঠে শুধায়, ওয়াইফি, আর ইউ ওকে? স্পিক আপ ব্র্যামেট। প্রিমা স্থির দৃষ্টিতে নিশ্চুপভাবে চেয়েছিল। কথা বলতে গিয়েও কেন যেন তার গলার স্বর আটকে আসছিল। আরশিয়ানের পাগলামি দেখে কোনো মতে কাপা হাতে তার বাহুর শার্ট খামচে ধরে বলল, বা পানি। আরশিয়ান দ্রুত এদিক ওদিক খুঁজতে থাকে পানির বোতল। সবটা লণ্ডভণ্ড হয়ে আছে। আকস্মিক এত বড় এক দুর্ঘটনা ঘটে যাবে ঘুণাক্ষরেও টের পায়নি আরশিয়ান। স্বাভাবিক গতিতে গাড়ি চালাচ্ছিল সে। হঠাৎ একটা ট্রাক এলোমেলোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দিকে ধেয়ে আসে। আরশিয়ান ভাবার সময় পায়নি তেমন একটা। দ্রুত গাড়ি স্টিয়ারিং ডান পাশে ঘোরায়। ট্রাকটা একদম বাঁ পাশ ঘেঁষে বেরিয়ে গিয়ে সজোরে আছড়ে পড়ে পিচঢালা রাস্তায়। আরশিয়ানের গাড়িটা যখন দিক হারিয়ে শক্তপোক্ত গাছের সাথে ধাক্কা খাওয়ার জন্য এগিয়ে যাচ্ছিল, তখন নিজের সিট বেল্টটা খুলে প্রেমার উপর ঝাঁপিয়ে পড়ে আরশিয়ান। যেন ভাঙা কাচের টুকরো প্রিমাকে ক্ষতবিক্ষত না করতে পারে। পানির বোতল হাতে আসতেই তৎক্ষণাৎ সেটা প্রিমার দিকে বাড়িয়ে দেয় আরশিয়ান। পানি খেয়ে কিছুটা ধাতস্থ হয়ে প্রিমা ধীরস্বরে বলে, ঠিক আছি আমি, কোথাও ব্যথা পাইনি। আপনি ঠিক আছেন? আরশিয়ান উত্তর দেয় না। প্রিমার কথা শুনে বুকে হাত রেখে হেডরেস্টে মাথা এলিয়ে দিয়ে চোখ বুজে লম্বা লম্বা শ্বাস টানতে থাকে কেবল। উৎকণ্ঠায় কলিজা হাতে আসার উপক্রম হয়েছিল তার। অতিরিক্ত ভয়ে শ্বাস আটকে আসছিল। মেয়েটা যদি কিছু হয়ে যেত, আরশিয়ান বোধহয় মরেই যেত। মানুষ মৃত্যুর সন্ধিক্ষণে আসলে নাকি স্বার্থপর হয়ে যায়, অথচ আরশিয়ানের নিজের কথা মাথাতেই আসেনি। শুধু মনে হয়েছে পাশের সিটের অবস্থানরত তার রাগান্বিতাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। সে সক্ষম, কথাটা অবিশ্বাস্য ঠেকেছে। আরশিয়ানের অবস্থা থেকে প্রিমা আস্তে ধীরে হাত বাড়িয়ে আলতো করে আরশিয়ানের হাত ধরে ফ্যাঁসফ্যাঁসে কণ্ঠে বলে, আর ইউ অলরাইট? আরশিয়ান রক্তিম চোখ মেলে তাকিয়ে তৎক্ষণাৎ ঝাঁপিয়ে পড়ে, শক্তপোক্তভাবে জড়িয়ে ধরে প্রেমাকে। বেচারি থরথর করে কাঁপছে। প্রেমা স্পষ্ট টের পায় তার বাড়ন্ত হার্টবিট। কতটা ভয় পেয়েছে সেটা আচরণেই বোঝা যাচ্ছে। প্রেমা তার পিঠে হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলে, আমরা একদম ঠিক আছি জানাব, আপনি ঠিক আছেন? আরশিয়ান নিরুত্তর রয়। প্রিমা টের পায় তার কাঁধের অংশটা উষ্ণ নোনা পানিতে টইটুম্বুর হয়ে উঠেছে। শান কাঁদছে। কথাটা ভেবেই প্রিমার বুকটা মুচড়ে উঠল। সে আরেকটুখানি শক্ত করে আরশিয়ানকে জড়িয়ে ধরে তার গলার পাশে আলতো করে মুখ গুজে অস্পষ্ট স্বরে বলল, অযথা ভয় পাচ্ছেন আপনি। সবটা ঠিক আছে, আমরা ঠিক আছি, গুরুতর কিছুই হয়নি। কাঁদছেন কেন আপনি? আরশিয়ান অস্ফুট স্বরে বলে, আপনাকে হারিয়ে ফেলার ভয়ে আমার দম আটকে আসছিল প্রেম। আপনার কিছু হলে আমি মরেই যেতাম। আমাকে ছেড়ে যাবেন না প্লিজ। আমি সইতে পারবো না দূরত্বের বিরহ। আমার আত্মার সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে আপনার অস্তিত্ব। আপনি বিহীন আমিটা কেবল অনুভূতিহীন মৃত লাশের মতো। প্রিমা হকচকিয়ে উঠল। খেয়াল করল আরশিয়ান মনের ভুলেও একবার বাচ্চাদের কথা উল্লেখ করেনি, বরং তার সেফটি নিয়ে তৎপর হয়ে উঠেছে। অদ্ভুত এক অনুভূতি ঘিরে ধরল প্রিমাকে। হুট করে মনে পড়ল কদিন আগে স্বীকারোক্তি চাওয়ার ঘটনাটা। আকস্মিক তার মনে হলো ভালোবাসার আক্ষরিক স্বীকারোক্তির তুলনায় অনুভাবিত অনুভূতি বেশি তৃপ্তিদায়ক। আরশিয়ান অস্বীকার করলেও তার কর্মকাণ্ড স্পষ্ট জানান দিচ্ছে সত্যতা। ভালোবাসি বলতে সবাই পারে, কিন্তু অনুভব করানোর ক্ষমতা কজনের আছে? মানুষ হয়তোবা তার জীবনে হাজারবার শোনে শব্দটা, কিন্তু কজন জীবনের এই বিশেষ অনুভূতি অনুভবের সুযোগ পায়? যারা এই চমৎকার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পেয়েছে তারা নিঃসন্দেহে সৌভাগ্যবতী। চলবে।